আসেন। তো অনলাইনে অনেকগুলা এপিআই জেনারেট করে রাখছে। এপিআই ব্যাপারটা হচ্ছে, যদি একদম সিম্পলি বলতে যাই, ধরেন আপনার কিছু ডেটা দরকার। ধরেন আমাদের ওয়ার্ল্ড কাপের যে অ্যাপসটা ছিল এটার কথা যদি চিন্তা করেন, ক্রিক ইনফোতে ওদের ডেটাবেসটা অনেক এনরিচড এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওরা আপডেট করতেছে। বল বাই বল যে স্কোরগুলো দেয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওরা ডেটাবেস আপডেট করতেছে। এখন আমার ওদের ওই ডেটাগুলো আমার দরকার। আমি কি করব? অনলাইন থেকে কোথাও এক জায়গা থেকে, ওরা কিন্তু ক্লাউড ইউজ করে, ক্রিক ইনফো। এখন ওদের ডাটাগুলো আমার দরকার, তাহলে আমি ওদের ডাটাগুলো পাবো কিভাবে? ওদের ডাটাগুলো পাওয়ার জন্য আমার উপায় হচ্ছে এপিআই। আমি একটা এপিআই বানাবো নিজে, বানায় ওদের কাছ থেকে আমি ডাটাটা নিয়ে আসবো। তো এপিআই নর্মালি বানায় হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে, জাভাস্ক্রিপ্ট। এপিআই ধরেন হচ্ছে এরকম একটা পেজ, আপনি এটাতে হিট করলেন, কোনোভাবে আপনি এটাতে ঢুকলেন, ঢুকলে আপনাকে একটা ফরম্যাটে ডাটাগুলো সাজায় রাখছে, কেউ একজন সাজায় রাখছে। আপনি ওইখান থেকে জাস্ট ওই সাজানো, মানে সাজায় হচ্ছে একটা স্ট্রিং আকারে, আমি দেখাচ্ছি। স্ট্রিং আকারে সাজাচ্ছে, আপনি ওইখান থেকে ওই ডাটাটাকেই শুধু নিয়ে আসতেছেন। দেখেন এখানে ওপেন ওয়েদার লিখলে আপনি এখানে কিছু এপিআই পাবেন, এটা গুগল জেনারেট করে রাখছে আপনাদের জন্যই। এটা অনেকেই ইউজ করে। ধরেন এখানে ওয়েদার এপিআই নামে একটা দেখতেছেন, তাই না? এই ওয়েদার এপিআই তে গেলে দেখি কি আছে, এরকম একটা পেজ আসতেছে। এখানে দেখেন লিখা আছে যে ফ্রি ওয়েদার এপিআই ফর ডেভেলপার্স। আপনাদের জন্য ওরা ফ্রিতে এই সার্ভিসটা দিচ্ছে। তো এখন এখানে কি কি জিনিস আছে, অনেক কিছু আছে। আমি ধরেন কারেন্ট ওয়েদার ডেটা, কারেন্ট ওয়েদার ডেটা এটাতে যাই। এটাতে গেলে দেখেন এপিআই দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে জেসন ফরম্যাটে, একটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট। বাট ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে জেসনটাকে সাপোর্ট করে এবং আমরা জেসন নিয়েই কাজ করি। ঠিক আছে, তো এখানে দেখেন লেখা আছে বাই সিটি নেম, মানে হচ্ছে আপনি আপনার সিটি নেমটা দিবেন, শহরের নামটা দিবেন, আর ও বলে দিবে যে আজকে আপনার শহরের তাপমাত্রা কি রকমের, ওয়েদারটা কি রকমের, বৃষ্টি কিরকম হবে, রোদ কত হইতে পারে, সূর্যাস্ত কবে, সূর্যোদয় কবে, এরকমের। তো আমরা দেখি যে ফরম্যাটটা কি রকমের। যদি আমরা এটাতে যাই, তাহলে দেখেন সে আপনাকে একটা জিনিস দিচ্ছে, এই জিনিসটাকেই আমরা বলতেছি এপিআই। মানে ফরম্যাট বলতে মানে এটা দেখতে আসলে কিরকম লাগবে, তাই না? একটু দেখি যে জিনিসটা ওর কি দিছে। বিউটিফাই করলে জিনিসটা এরকমের। দেখেন এটা হচ্ছে একটা জেসন ফরম্যাট, আপনি যেভাবেই জেসনের ডাটা রাখেন এভাবেই শো করবে। মানে এটা হচ্ছে ফরম্যাট। এখন আমরা একটু আগে ফরম্যাটটা বুঝি, জেসনটা রাখতে হয় কিভাবে। কারণ আমরা যখন শেয়ার প্রিফারেন্সে ডাটা রাখছিলাম, কিভাবে রাখছিলাম? একটা কিতে একটা ভ্যালু রাখতাম, তাই না? জেসনটা অনেকটা সেম, একটা কিতে একটা ভ্যালু রাখতে পারবেন। তবে একটু ডিফারেন্স আছে। কি রকমের? এখানে আমরা ভ্যারিয়েবল হিসাবে ডেটা রাখতে পারি, অ্যারে হিসাবে রাখতে পারি, আর অবজেক্ট হিসাবে রাখতে পারি। ভ্যারিয়েবল হিসাবে কি হবে? মূল কথা হচ্ছে যখন আপনি অনেক বড় একটা জেসন নিয়ে কাজ করতে যাবেন, আমরা যখনই প্রোগ্রামে বা ডেভেলপিং এ যদি কোনো জেসন ইউজ করতে যাই, তাহলে ডেফিনেটলি সেটা অনেক বড় কিছু নিয়ে ইউজ করতে যাবো, তাই না? শুধু একটা ডাটার জন্য কেউ জেসন বানাবে না। ধরেন এখানে ওয়েদার দেওয়া আছে, ওয়েদার দিয়ে এটা হচ্ছে একটা অবজেক্ট। আমি বোঝাচ্ছি অবজেক্ট কিভাবে করে বা স্ট্রাকচারটা পরে বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে কি কি আছে দেখেন, আইডি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই আইডির ভিতরে সে একটা আইডি, হ্যাঁ এটা বানানো সিএসএস দিয়ে তো ডিজাইন করা, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে বানানো, ব্যাকএন্ডে জাভা স্ক্রিপ্ট আর কি। আমি এপিআই বানানো শিখাবো না,
এপিআই পার্জিং করা শিখাবো। এখান থেকে নিয়ে আমার এখানে অনেকগুলো জ্যাসন দেওয়া আছে। এখন আমার লাগবে কি, আমার ধরেন সানসেট আর সানরাইজটা দরকার। তো আমি এখান থেকে শুধু সানসেট আর সানরাইজটাকে কেটে নিয়ে আমি আমার পেজে দেখাবো, ঠিক আছে? তবে ওইটা আমি ম্যানুয়ালি করব না, ও ভিতর দিয়ে ব্যাকএন্ডে কাজ টাজ করে এখান থেকে এই সাইড থেকে ঘুরে এসে আমাকে এই দুইটা ডাটা দিয়ে দিবে, ঠিক আছে? আমরা ওইটা দেখবো। তো ধরেন এটা হচ্ছে একটা অবজেক্ট, এর ভিতরে কি কি আছে, আইডি নামে একটা ভ্যারিয়েবল আছে, ওর ভিতরে একটা ভ্যালু আছে। কি জন্য ইউজ করছে, কেন ইউজ করছে জানি না। মেইন নামে আরেকটা অবজেক্ট, এটা ওই ডেভেলপার জানে যে বানাইছে। আপনি দেখতে হবে আপনার লাগবে কি এখান থেকে, সেটা দেখবেন আপনি। মেইন নামে সে একটা রাখছে। এখন আমরা যখন কি কি গুলোর নাম দিতাম, আমরা কি কোনো কিছু চিন্তা করে দিতাম? আমরা আমাদের মতো করে চিন্তা করতাম, তাই না? এটা তো সবাই ওইভাবে করে চিন্তা নাও করতে পারে, বাট ভ্যালুটা আমার দরকার। যেমন এখানে সানরাইজ সে কি এর নাম দিছে যাতে দেখেই বোঝা যায় যে এটা সানরাইজ টাইম। এখন কথা হচ্ছে টাইমটা এরকম কেন? আচ্ছা, ফার্স্টে আমরা এটাতে আসি। এখানে চারটা জিনিস, চারটা ভ্যারিয়েবল দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা কি ভ্যালু ফরম্যাটে, এই পাশে কি আর এই পাশে ভ্যালু। এখানে সে দেখাচ্ছে যে মেইন পরিবেশটা হচ্ছে ক্লাউডি, ঠিক আছে? ক্লাউড থাকবে আজকে। এটা কোন সিটি দেখেন উপরে যদি এটা হচ্ছে লন্ডন ইউকে, দেখছেন? এখন আমরা ঢাকারটাতে আসি। লন্ডন ইউকের ফরম্যাটটা দেখেন। ফার্স্টে হচ্ছে সিটির নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু, কমা দিয়ে হচ্ছে দেশের নাম, তাই না? আমরা এখানে বাংলাদেশেরটা দেখি, ঢাকা, কমা দিয়ে হচ্ছে বিডি। বিডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশি শর্ট নেম, ঠিক আছে? এটা হচ্ছে ঢাকারটা। তাহলে দেখেন এই যে ওয়েদারের অবস্থা হচ্ছে বাংলাদেশের এই, আজকে হচ্ছে কই ক্লাউডস, ডিসক্রিপশন হচ্ছে ব্রোকেন ক্লাউডস। কি বোঝাইছে আমি জানি না, বাট ব্যাপারটা হয়েছে যে এভাবে এই ফরম্যাটে সে রাখতেছে। এখন আমরা যদি অ্যারেতে যাই, আচ্ছা এটা হচ্ছে অবজেক্টের ফরম্যাট, যে অবজেক্টের ভিতরে এই অবজেক্টের ভিতরে শুধু সে ভ্যারিয়েবল হিসাবে চারটা ভ্যালু রাখছে। আপনি চাইলে একটা অবজেক্ট ক্রিয়েট করে এর ভিতরে অ্যারের ভিতরেও ডেটা রাখতে পারেন। যখন আমরা অনেক বিশাল একটা জ্যাসন নিয়ে কাজ করতে যাব, ফার্স্ট ফরম্যাটটা হবে পুরা জ্যাসনের ডেটাটা থাকবে একটা অবজেক্টের ভিতরে। অবজেক্টটা শুরু হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই পুরাটার ভিতরে আমার টোটাল জ্যাসনটা আছে। যদি এই ফরম্যাটটার দিকে খেয়াল করেন, তাহলে দেখেন এই যে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এন্ড হইছে একদম লাস্টে এখানে। এর ভিতরে সে ডেটা রাখছে, কিভাবে রাখবে এটা আপনার ব্যাপার। যে জ্যাসনটা বানাচ্ছে এটা ওর ব্যাপার, ও কয়টা ভ্যারিয়েবল রাখবে, কয়টা অ্যারে রাখবে। আপনি চাইলে একটা অ্যারের ভিতরে সবগুলোকেও রাখতে পারবেন। দেখেন ওয়েদার, এটা হচ্ছে একটা অ্যারে। কিভাবে বুঝলাম? এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এটা একটা অ্যারে। এর ভিতরে একটা অ্যারের ভিতরে তো আমরা অনেকগুলো কিছু রাখতে পারি নাকি? একটা অ্যারের ভিতরে অনেকগুলো রাখতে পারি না? এই অ্যারেটার ভিতরে এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এই অ্যারের ভিতরে শুধু একটাই অবজেক্ট আছে। যেহেতু আমরা শুধু একটা কান্ট্রি নেম দিয়ে সার্চ করতেছিলাম, মানে একটা সিটি নেম দিয়ে, শুধু ওই সিটির একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করে রাখছে। আপনি চাইলে এখানে একের অধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে শেষ করে আরেকটা নেন, মানে আরেকটা বানাইতে পারতেন। আরেকটা অবজেক্ট এখানে থাকতে পারতো, ঠিক আছে? এটা হচ্ছে শুধু একটা অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, আর টোটালটা মিলে আরেকটা অবজেক্ট। এটা হচ্ছে মেইন, ঠিক আছে? মেইন অবজেক্ট হচ্ছে এটা। এবার আমার এই অবজেক্টের ভিতর থেকে শুধু সানরাইজটা দরকার। তাহলে সানরাইজটাকে আমি নিব কিভাবে? এই অবজেক্ট, মানে এই অবজেক্টের ভিতর থেকে আমি এই স্ট্রিংটাকে নিব, বা এটা তো স্ট্রিং না, এটা হবে একটা লং ভ্যালু। আমি এই লংটাকে নিব। আমি যেটা বোঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন না মনে হয়। আমি যখন ভ্যারিয়েবলে রাখি তখন ধরেন আমার কিটা হবে অবশ্যই স্ট্রিং, কিটা হবে অবশ্যই স্ট্রিং। এখন এখানে ধরেন আমি দিলাম নেম। এখন নেম দিয়ে আমি কি এই পাশে ভ্যালুতে 102 লিখবো? আমি স্বাভাবিক এখানে আরেকটা স্ট্রিং লিখবো নাকি? এখন আপনি এখানে কোনো, মানে যখন ব্যাকএন্ডে যে কোড করছে ও কিভাবে করছে,
এটা ওর ব্যাপার। ও চাইলে এখানে স্ট্রিং রাখতে পারে, চাইলে ইন্টিজার রাখতে পারে, চাইলে ফ্লোট রাখতে পারে, চাইলে ডাবল রাখতে পারে, চাইলে শুধু একটা ক্যারেক্টারও রাখতে পারে। এটা ওর বোঝার সুবিধার্থে ও করে রাখছে। আপনি শুধু হচ্ছে জ্যাসনটাকে দেখবেন যে ও ফরম্যাটটা কিভাবে করা, ওইখান থেকে ধরেন আমার আমার এই ডাটাটা দরকার, এই আইডিটা শুধু দরকার, ধরেন এটা হইতে পারে ঢাকা সিটির আইডি, সিটির আইডি হইতে পারে, আমার শুধু এই আইডিটা দরকার, তাহলে আমি এখান থেকে গেট ইন্ট দিয়ে এই আইডিটাকে নিয়ে যাবো। ফার্স্টে হচ্ছে আমি পুরো অবজেক্টটাকে তুলে আনবো, ওই অবজেক্ট থেকে এখন আমার এই পুরো অবজেক্টের ভিতরে আমার কোন পার্টটুক দরকার, যে পার্টটুক দরকার ওইটা কি একটা অ্যারে নাকি অবজেক্ট নাকি ভ্যারিয়েবল, আমি ওইটা চিন্তা করবো। এবার অ্যারে হলে অ্যারেকে তুলবো, অবজেক্ট হলে অবজেক্টকে তুলবো, যদি ভ্যারিয়েবল হয় শুধু ভ্যারিয়েবল হয় তাহলে ভ্যারিয়েবলকে তুলবো। দেখেন শুধু ভ্যারিয়েবল আছে, আপনি এটার ভিতরে শুধু ভ্যারিয়েবল হচ্ছে লং, মানে এটা হচ্ছে লংগিটিউড আর ল্যাটিটিউড। ঠিক আছে, শুধু অবজেক্ট যদি দরকার হতো আমি শুধু এই দুইটা জিনিসকে তুলে নিব। ঢাকা সিটির অবজেক্ট দরকার আপনার, মানে ঢাকা সিটির গুগল ম্যাপে ওর লোকেশন কত, এটা কিন্তু সেট করা হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে, আপনি ইচ্ছা করলে এখান থেকে তুলে নিতে পারেন। এক্সাক্ট এটা হচ্ছে ঢাকা সিটির ল্যাটিটিউড আর লংগিটিউড। আমরা গুগল ম্যাপ নিয়ে কি আমরা কাজ করছিলাম? আচ্ছা, আমরা ম্যাপে গেলে দেখবো, ম্যাপে গেলে অবশ্যই আমাকে ল্যাটিটিউড আর লংগিটিউড নিয়ে, মানে ল্যাটিটিউড আর লংগিটিউড দিয়ে দিব। ধরেন আপনি যখন আপনারা কখনো মানে গুগল ম্যাপ ইউজ করছেন, এরকম কোনো অ্যাপস ইউজ করছেন? যখন আপনারা ঢাকা দিয়ে সার্চ করতেছেন তখন হচ্ছে ঢাকা সিটিটা চলে আসতেছে, তাই না? আসতেছে কিভাবে? ঢাকার সাথে ব্যাকএন্ডে আপনারা যদি ওয়েবে দেখেন তাহলে দেখবেন যে ওর ওই সাথে কোডের মধ্যে ল্যাটিটিউড আর লংগিটিউডটা ফিক্স করে দেওয়া আছে, এবং ঢাকা সিটির ল্যাটিটিউড লংগিটিউড হচ্ছে এটা কিন্তু ফিক্সড পার্মানেন্ট। এখন আমি চাচ্ছি যে আমি গুগল ম্যাপ ইউজ করছি আমার অ্যাপসে, এখন শুরুতেই যদি কেউ ঢুকে তাহলে সে ঢাকা সিটি দেখবে। যেমন আমরা যখন এই সাইডটাতে আসছি শুরুতে সে আমার লন্ডন ইউকে দেখাইছিল, তাই না? ইনিশিয়ালি ওটা ফিক্স করে দিছে, এরপরে কেউ ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবে, ওটা ফিক্স করে দিয়ে রাখছে। তো আপনি যদি এরকম ফিক্স করে দিতে চান যে ঢাকা সিটিটাই দেখাবো, তাহলে আপনি ল্যাটিটিউড লংগিটিউডটা ফিক্স করে দেন ওইখানে, ঠিক আছে? যদি দরকার হয় এটাও নিতে পারবেন। তো ফার্স্ট কথা হচ্ছে আমি জ্যাসন থেকে তুলে আনবো একটা অবজেক্ট, টোটাল অবজেক্টটাকে, হোল অবজেক্টটাকে তুলে আনবো। এবার কাজ করতে গেলে দেখবেন, এবার আমার দরকার হচ্ছে এই অবজেক্টটা, তাহলে আমি এই অবজেক্টটাকে তুলবো। দরকার হচ্ছে এই অ্যারেটা, তাহলে এই অ্যারেটাকে তুলবো। অ্যারে হচ্ছে গেট জ্যাসন অ্যারে, আর অবজেক্ট হচ্ছে গেট জ্যাসন অবজেক্ট। আর যদি ভ্যারিয়েবল হয় তাহলে ভ্যারিয়েবলটা কি টাইপের, ঠিক আছে? আমরা কাজ করতে গেলে দেখবো, আপাতত এইটুকুই, এরপরে বাকিটুকু শেষ করতে গেলে বুঝবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সানরাইজ আর সানসেট। দেখেন এখানে এটা কিন্তু টাইম দেওয়া আছে যে আপনার সানরাইজ কখন হবে আর সানসেট কখন হবে, ঠিক আছে? এখন এই তাহলে এটা কি ধরনের টাইম চিনেন এটাকে? এটা হচ্ছে টাইম স্ট্যাম্প অনুযায়ী দেয়া। টাইম স্ট্যাম্প সম্পর্কে ধারণা আছে কারণ? 1970 সালের জানুয়ারির 1 তারিখ রাত 12টা থেকে শুরু করে রাত 12টাকে 00 সেকেন্ড ধরা হয়েছে। 1970 সালের রাত 12টা থেকে মানে সেকেন্ডটা শুরু, কাউন্টটা শুরু হয়েছে, এই কাউন্ট 00 সেকেন্ড থেকে শুরু হয়েছে। কেউ কেউ সেকেন্ডে দেয়, কেউ কেউ মিলি সেকেন্ডে দেয়, ঠিক আছে? এটা খুব সম্ভবত সেকেন্ডে দেয়া। আপনি এটাকে যদি ফার্স্টে 60 সেকেন্ড দিয়ে ভাগ করেন তাহলে আসবে কি মিনিটে, তারপর 60 দিয়ে ভাগ করেন তাহলে আসবে ঘন্টায়, তারপরে 24 দিয়ে ভাগ করেন তাহলে আসবে দিনে, ঠিক আছে? হ্যাঁ, দিনে আসবে। এরপরে আপনি আবার ইচ্ছা করলে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে আসতে পারেন, তাহলে দেখতে পারবেন এটা কত বছর আগে। আমি কি বুঝাতে পারতেছি কিনা? ধরেন আজকে সন্ধ্যা 6টা বাজে, ওই 1970 সালে রাত 12টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেই সময়টা হয়েছে এই সময়টার টোটালটা সেখানে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভাগ করে গুণ করে যেমন পারেন আপনি বের করে নেবেন যে আপনার আজকে কয়টা কয়টা বাজে সূর্যাস্ত হবে আর সূর্য উদয় হবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই সিস্টেম চলতে থাকলে তো আগামী 500 বছরে এত বড় হবে, এত বড় কাজ করবে। আপনার তো আর সমস্যা নেই, আপনার সমস্যা আছে ভাগ করবে ক্যালকুলেটর, হ্যাঁ? এক কেবিও না, হ্যাঁ? এটা কিভাবে বের করছে বললাম না, 1970 সাল থেকে 1970 সালে রাত 12টা, মানে রাত 12টা থেকে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ রাত 12টা থেকে এই কাউন্টটা শুরু হয়েছে। আজ পর্যন্ত এগুলো হচ্ছে সেকেন্ড।
এটা বাড়তেছে। এখন আমাদের এখানে বাড়তেছে না কেন? কারণ আজকে সানরাইজে সানসেট করে সেট করে দিয়েছে। কালকে দুইটা দেখেন এটা থাকবে। বুঝছেন? তাহলে আসেন আমরা দেখি জেসন আমরা কিভাবে পাস করবো। ডেটা দিয়ে দেওয়ার পরে তো কিভাবে ঢুকাইতে হবে এটা তো পারবেন নাকি? আমি কি বলছি বুঝেন নাই মনে হয়। আমি বলছি যে আমরা তো ডেটা সেট করতে পারি নাকি? ফিল্ডের ডেটা সেট করতে পারি না? কারণ একটা টেক্সট ভিউতে সেট করবো, টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এখন আপনি আপনার কোথায় কি দেখাতে চাচ্ছেন? ধরেন আপনি আপনার মেনু বারে দেখাতে চাচ্ছেন যে আজকে সানসেট কবে, সানসেট কখন। তো মেনু বারের ওইটাকে ধরবেন, ধরে ওইখানে সেট করে দিবেন। এটা তো পারবেন নাকি? আমি জাস্ট একটা দেখাবো আর কি। এটা দিয়ে আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হবে। আচ্ছা, ওরটাকেই আজকে ইউজ করি। আচ্ছা, তা আমি কি করছি এখানে জাস্ট একটা টেক্সট ফিল্ড রাখছি। আমি চাচ্ছি যে ওইখান থেকে কোনো একটা বা দুইটা বা তিনটা চারটা ডেটা কেটে এনে আমি এখানে দেখাবো। ঠিক আছে? তা আমার আর এখানে ওই ইয়াতে কোনো কাজ নেই। শুরুতে যেটা যে আমার টেক্সট ফিল্ডটাকে আমি ধরে নিই। এখন ফার্স্ট টার্গেট হচ্ছে আমি আমার ডেটাটাকে আনবো কোথা থেকে। ধরেন আপনারা যখন কাজ করতে যাবেন কোনো একটা টিম টিম হিসাবে কোথাও কাজ করতে যাবেন, তাহলে আপনাকে কেউ একজন জ্যাসন বানিয়ে দিবে, অথবা আপনি জ্যাসন বানানো শিখবেন, অথবা আপনি অনলাইন থেকে কোনো একটা জ্যাসন ফরম্যাট বানিয়ে দেওয়া আছে ওই সাইট থেকে নিয়ে আসবেন। যেখানেই থাকুক, এটা আপনার লোকাল ডেটাবেজে থাকুক আর অনলাইনে থাকুক, যেখানেই থাকুক, আপনাকে তো সে একটা স্ট্রিং মানে একটা লোকেশন দিবে, তাই না? যে এই লোকেশনে হিট করলে পরে এপিআই পাওয়া যাবে, তাই না? ওই লোকেশনটাকে ফার্স্ট আমার নিতে হবে একটা স্ট্রিং এর মধ্যে। তো আমি ওই লোকেশনটাকে নিয়ে নেই। তো আমরা কোন লোকেশন থেকে ডাটা আনবো? এখান থেকে, তাই না? ঢাকা সিটিটা নিব, এটাকে কপি করলাম, এখানে বসায় দিছি। আমি জাস্ট স্ট্রিং টাইপের একটা ইউআরএল নিলাম যেখান থেকে আমি ডাটাটাকে পার্স করে নিয়ে আসবো। ঠিক আছে? তো এটাকে আমি ফাইনাল করে দিই। ফাইনাল করার সুবিধা তো জানেন নাকি? ভবিষ্যতে আর এটা চেঞ্জ হবে না, কেউ ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবে না। এবার হচ্ছে আমার ডাটাটাকে এই সাইট থেকে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড করার জন্য কিভাবে করব? ধরেন আমরা যদি কোনো একটা ওয়েব পেজ ব্রাউজ করতে যাই, আমাদের সবার আগে কি দরকার? একটা ব্রাউজার দরকার। এখন আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বানাচ্ছেন, ধরেন আপনি ইউজ করে রাখছেন গুগল ক্রমকে। এখন যে সেটি ইউজ করবে ওই সেটে তো গুগল ক্রোম নাও থাকতে পারে। আপনি মজিলি ইউজ করছেন মানে আপনি যখন ওয়েবে ব্রাউজ করতে যাবেন ওকে ফার্স্টে জানাইতে হবে আপনি আসছেন কোন ডোর দিয়ে, কোন দরজা দিয়ে আসছেন। আপনি কি
কি বলে ফোনে যেগুলো পাওয়া যায় ব্রাউজার, না ডিফল্ট না, অপেরা মিনি, তারপর হচ্ছে আহ, এরকমের পাওয়া যায় না অনেকগুলা ফোনে ব্রাউজার, মোবাইল ফোনগুলোতে আর কি। তো এরকমের কিছু একটা এখন আমরা ফার্স্টে একটা ক্লাস বানাই নিই যে হচ্ছে ডাটাটাকে ডাউনলোড করবে, ওর কাজই হচ্ছে শুধু ডাউনলোড করা। এখন দেখেন আপনি হয়তো ওইখান থেকে একটা ডাউনলোড করতেছেন, একটা ডেটাই ডাউনলোড করতেছেন, কিন্তু এই ডেটাটা ডাউনলোড করার জন্য আপনার অ্যাপসের করা লাগবে কি, ওর ফার্স্টে একবার অনলাইনে যাওয়া লাগবে, হিট করা লাগবে, ওইখান থেকে ডেটাটা নিয়ে আসবে আয়না, তারপর বসানোর আগ পর্যন্ত ও কিন্তু অ্যাপস কিন্তু বসে আছে আপনার। ধরেন আমরা যখন আমরা থ্রেডের কাজ করছিলাম না শুরুর দিকে, আমাদের টোটাল কাজটা ধরেন থ্রেডে না যে আমরা একটা লিস্ট ভিউ জেনারেট করতেছি। এখন লিস্ট ভিউর কাজ ছিল কি, আপনি লিস্ট ভিউটা ব্যাক এন্ডে কোথাও এক জায়গায় বানাচ্ছেন, ফরম্যাটটা কি ওকে বলে দিছেন, বলে দেওয়ার পরে ও ফরম্যাটটাকে ওইখান থেকে বানায় তারপর নিয়ে আসতেছে। এটা হচ্ছে ওর মেইন থ্রেড, মানে ও একটা কাজ করতেছে, এটা হচ্ছে ওর মেইন কাজ। এখন আমরা চাচ্ছি যে আমার লিস্ট ভিউটা তৈরি হবে, বাট ডেটাটা আমার এখান থেকে না, তুমি ওয়েবে যাবা, ওইখান থেকে ডেটা নিয়ে আসবে আয়না, তারপর লিস্ট ভিউ বানাবা, তো সময় বেশি লাগবে না? এজন্য আমরা এটাকে থ্রেডে করি আর কি। মানে এই জ্যাসন টাইপ যত কাজ আছে আপনারা থ্রেডে করবেন, এবং মানে করবেন, এটাই সিস্টেম। একে তো আমাদের সুবিধা, ওইটা ছাড়াও এটাই সিস্টেম। ঠিক আছে, বলেন। হ্যাঁ, বুঝিনি। ওই কোড বলতে কোন কোড? লিঙ্কে কিন্তু কোনো কোড নাই। এটা কি কোড নাকি? এটা একটা জ্যাসন অবজেক্ট, এখানে একটা জ্যাসন অবজেক্ট। আমি দেরি করে আসছেন, এটা হচ্ছে একটা অবজেক্ট। জ্যাসন এই ফরম্যাটেই বানায় রাখে, এটাকে বিউটিফাই করলে এরকমের হয়, ওইটাকে কপি করে এনে এরকম সাজাইছি আর কি, এটাকে সাজাইলে এরকম হয়। এটা একটা অবজেক্ট বানিয়ে দেওয়া আছে, এখন আমি এই অবজেক্টের ভিতর থেকে ডাটাগুলোকে নিয়ে আসবো, এটা কিন্তু কোড না। আর আপনি সরাসরি এটা বসায় দিলে এটাই তো ফিক্সড, ওর কিন্তু এই সানরাইজের টাইম চেঞ্জ হবে, সানসেটের টাইম চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ, ও তো আপডেট করবে, ও ওর সাইটকে আপডেট করবে, আমি জাস্ট ওইখান থেকে ডাটাকে নিয়ে আসবো। হ্যাঁ, সব। হ্যাঁ, তো আমরা ওইটার নাম দিয়ে হচ্ছে ডাউনলোড ডাটা। এখন শুরুতেই বলছিলাম যে এই ডাউনলোড ডাটার ওর কাজ কি, ও ডাটাটাকে ডাউনলোড করবে, বাট কিভাবে? আমার মেইন থ্রেডকে ইন্টারাপ্ট না করে। আমার মেইন থ্রেড মেইনে কাজ চলতেছে, ধরেন আপনি একটা স্প্ল্যাশ দিয়ে রাখছেন, মেইন থ্রেডে একটা স্প্ল্যাশ দিয়ে রাখছেন, ওই স্প্ল্যাশের কাজটা করবে, স্প্ল্যাশ যতক্ষণ থাকবে ব্যাক এন্ডে ও এই ডাটাটাকে ডাউনলোড করে নিয়ে আসবে। বুঝছেন? হ্যাঁ, দ্রুতই হয় সবকিছু। এখন এই ক্লাসটা এক্সটেন্ড করবে হচ্ছে অ্যাসিনট্রাস। অ্যাসিনট্রাস এটা হচ্ছে ওর বিল্ট ইন একটা ক্লাস, ওর কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা একটা থ্রেড, থ্রেড টাইপস এর কাজ করবে, ও ব্যাক এন্ডে কাজ করবে। ঠিক আছে, একটু পরেই দেখবেন। আমি ক্লাসটা বানাইলাম আর ও আমাকে একটা ইরর দিচ্ছে। ইররটা কি দিচ্ছে? বলতেছে ইমপ্লিমেন্ট করতে মেথড, ওর একটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি মেথডটাকে ইমপ্লিমেন্ট করলাম, দেখেন এই মেথডের নামই হচ্ছে ডু ইন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি আপনার কাজটা করবেন আর ও ব্যাক এন্ডে এই কাজটা করবে, আপনার মেইন থ্রেডের কোনো রকম ইন্টারাপ্ট না করেই। আপনি ধরেন ওইখানে আমরা যেই ইয়াটা নিছি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, ওইখানে আপাতত তো আমাদের একটা কি বলে টেক্সট ফিল্ড দেয়া আছে। এখন ওইখানে এমন হতে পারতো না যে একটা অ্যানিমেশন দেয়া আছে, অনেক কিছুই থাকতে পারতো, ও ওর কাজটা ঠিকঠাক মতো করবে। ওইখানে আপনি যা শো করছেন, হ্যাঁ, না না, এই লিংকের কথা না, কিন্তু আমি আমার এক্সএমএল ফাইলে কি করছি, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লিখা। যদি আমরা এই অ্যাপসটাকে রান করি, ডাটা কেটে আনার পরে এখানে হ্যালো ওয়ার্ল্ডই লিখা থাকবে, দেখবেন একদম লাস্টে হ্যালো ওয়ার্ল্ডই লিখা থাকবে। কিছুক্ষণ পরে ও যখন ওই ডাটাটা নিয়ে আসছে তখন হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে আমরা যে ডাটাটা দেখাতে চাচ্ছি ওইটা আসবে।
তার মানে হচ্ছে আমার কাজটা কিন্তু ঠিকঠাক মতো চলতেছে, মেইন থ্রেডের কাজ ঠিকঠাক মতো চলতেছে, পরে গিয়ে এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ডুইং ব্যাকগ্রাউন্ড। এবার এই মেথডের ভিতরে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওকে চিনাইতে হবে আমি কোন ব্রাউজারটা ইউজ করে আসছি। তা আমরা ব্রাউজার কোনটা ইউজ করব, সেটার ডিফল্ট যেটা আপনি যেই সেট ইউজ করেন ওর ডিফল্ট একটা ব্রাউজার থাকবে অ্যান্ড্রয়েডে। আমরা অ্যাপ চেঞ্জ করার সময় তো দেখছি এরকম কিছু তাহলে অটোমেটিক ডিফল্ট। হ্যাঁ, মানে অটোমেটিক যদি অন্য কোনো কিছু না থাকে অটোমেটিক ডিফল্ট। সরি, এটা হবে ডিফল্ট এইচটিটিপি ক্লায়েন্ট। আচ্ছা, আমি একটা ডিফল্ট ক্লায়েন্ট বানাইছি, মানে হচ্ছে এই লাইনটুকের কাজ হচ্ছে যে আপনি যে যাচ্ছেন সার্ভারে যে হিট করবেন, ও আপনাকে পরিচয় করায় দিবে যে আপনি হচ্ছে ডিফল্ট অ্যান্ড্রয়েডে ডিফল্ট যে ব্রাউজারটা থাকে ওর মাধ্যমে আসছেন, হিটটা ওর মাধ্যমে হইছে। এরপরে হিট করবে সে কোথায়? আমি যে ইউআরএলটা দিছি ওই ইউআরএলটাকে সে এখানে গেট করছে। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে ওই সাইটে যাওয়া, এই ইউআরএলটার যে লোকেশন মানে এই ইউআরএল এ গিয়ে সে হিট করা, মানে এটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। আচ্ছা, এই রেসপন্সের কাজ হচ্ছে আপনি যখন মানে ফার্স্টে হচ্ছে আমি আমার ডিফল্ট ক্লায়েন্টটাকে বানাইলাম, ডিফল্ট ক্লায়েন্টের একটা অবজেক্ট বানাইলাম, তারপর হচ্ছে আমি আমার ইউআরএলটাকে গেট করছি, ঠিক আছে? এই দুইটা সিস্টেমই ওর বাই ডিফল্ট বানানো। দুইটা মানে এই সিস্টেমের কাজ হচ্ছে যে পরিচয় করা দিচ্ছে আপনি কোন ব্রাউজারের মাধ্যমে হিট করতেছেন ওয়েবকে, আর এটার কাজ হচ্ছে কি আপনি যে ইউআরএলটাকে উপরে দিয়ে রাখছেন ওইটাকে সে নিয়ে আসছে এখানে। এখন আমার কাজ হচ্ছে আমি যে ইউআরএলটা দিয়ে রাখছি এই পেজটা ভ্যালিড কিনা। ধরেন আপনি যখন চেক হিট করলেন ওয়েবে, এরকম হয় না মাঝে মাঝে 404 নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, তারপর হইতে পারে যে আপনার অথরিটি নাই ওই পেজে ইয়া করার, এরকম অনেক ধরনের প্রবলেম হইতে পারে। তা আমি জাস্ট ও পেজ থেকে পাইছে কিনা, ওইখান থেকে ডেটা আনতে পারবে কিনা। ধরেন ও এইচটিটিপি রেসপন্সের কাজ হচ্ছে ও সার্ভার থেকে একটা রেসপন্স আনে, এটা 0 আর 1। 0 হইলে আমি পেজ পাই নাই, কোনো কারণে আমি পেজটাকে রিচ করতে পারতেছি না, আর 1 মানে হচ্ছে হ্যাঁ আমার কাছে জিনিসটা আছে। এখন ধরেন কোনো কারণে আপনি পেজ থেকে রেসপন্স করতে পারছেন না, তাহলে কি হবে? আপনার এই অ্যাপ্লিকেশন কে আনফরচুনেটলি স্টপ হয়ে যাবে না? এই জন্য সে এখানে এরর দিচ্ছে আর বলতেছে সারাউন্ডেড বাই ট্রাই অ্যান্ড ক্যাচ। তার মানে হচ্ছে এখানে একটা ঝামেলা ঘটতে পারে, যখনই আমি কাজটা করতে যাব তখন একটা ঝামেলা ঘটতে পারে, এই জন্য এটাকে ট্রাই ক্যাচের মধ্যে সারাউন্ড করে দাও। তার মানে হচ্ছে এখানে কোনো এক্সেপশন খেলে সে ধরবে, ধরে এটাকে
নিজের মতো করে হ্যান্ডেল করবে, আপনি যা করতে চান ওইভাবে করে হ্যান্ডেল করবে। ঠিক আছে, যে ওই ধরনের প্রবলেমে পড়লে আমরা কি করব এই জন্য। আচ্ছা, তাহলে এখনো কিন্তু আমি ডাটা পাই নাই, সে কিন্তু আমাকে জাস্ট রেসপন্স করছে যে হ্যাঁ পেজটা ওকে আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমার পেজটাকে পাইলাম আমি, মানে সে যদি এখান থেকে ওয়ান রিটার্ন করে আমাকে তাহলে তো আমি আমার পেজটাকে পাইলাম। এখন আমার পেজে যতগুলো এন্টিটি আছে যা কিছু আছে সবকিছুকে আমি মানে রিসিভ করলাম এই এসটিডিপি এন্টিটির মধ্যে। হ্যাঁ, আমি জ্যাসন থেকে আপনি যাই আনবেন ওটাকে এন্টিটি হিসাবে আনতে হবে। ঠিক আছে, তো এন্টিটি গুলাকে আমি রিসিভ করলাম। নর্মালি আচ্ছা, আমি এখান থেকে রিটার্ন করবে কি সে আমাকে একটা স্ট্রিং। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ।
আচ্ছা দেখেন, আমি এখানে রেসপন্সটা দেখলাম যে হ্যাঁ রেসপন্সটা ওকে। তারপর হচ্ছে ওই রেসপন্স থেকে আমি এনটিটিকে একটা প্যাচ লাগাচ্ছি আমি।
আচ্ছা আচ্ছা। দেখেন যেটা পাওয়া গেছে, দেখেন দেখেন একটু, হ্যাঁ একটু সরি, এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে আমি জাস্ট দেখলাম যে আমার পেজটা আছে কিনা। যদি পায় তাহলে সে 1 রিটার্ন করবে, যদি না পায় সে 0 রিটার্ন করবে। তার মানে আমার এইচটিটিপি রেসপন্সের কাছে এখন আমার পেজটা আছে কিনা এটা কনফার্ম আছে। এরপর আমি কি করলাম, ওই পেজে যদি কোনো এন্টিটি থাকে তাহলে তুমি আমাকে ওই এন্টিটি গুলা দাও। এটাকে রাখলাম কোথায়, এইচটিটিপি এন্টিটির মধ্যে। এবার জ্যাসনের যে, তার মানে হচ্ছে, হ্যাঁ এনটিটি মানে হচ্ছে 11। এনটিটি নাম শুনেন না আপনারা? ধরেন ডাটাবেস যখন আমরা ডিজাইন করতে যেতাম, আমরা এনটিটি রিলেশনশিপ করতাম, তাই না? এনটিটি মানে কি, একটা ফিল্ডের নামকে আমরা এক একটা এনটিটি বলতাম। তার মানে হচ্ছে আপনার ওই পেজের মধ্যে যত রকমের এলিমেন্ট আছে, যত রকমের ধরেন মানে ওই পেজে যা কিছু আছে সে আপনাকে সবই দিয়ে দিবে। এখন ওইখানে যদি আপনার নাম লেখা থাকে সে আপনাকে নাম দিবে, বয়স দিবে, যা কিছু লেখা থাকে ওই পেজের মধ্যে যা পাবে সে আপনাকে তাই দিবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি চাচ্ছিও কিন্তু এটাই, যে আমার ওই পেজে জ্যাসনের যে অবজেক্টটা ওইখানে দেয়া আছে ওই অবজেক্টটা আমাকে দাও। তো ওইটাকে এন্টিটি হিসাবে সে দেয়। এই জন্য আমি এইচটিটিপি এন্টিটি টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, আর ওর ভিতরে আমি ওই পেজ থেকে এই রেসপন্সের মধ্যে যে পেজটা আছে ওই পেজ থেকে সবগুলো এন্টিটিকে নিয়ে আসছি। ভালো কথা। এবার এই এই এন্টিটির মধ্যে এখন যা কিছু আছে এই সবগুলা তো একটা স্ট্রিং ফরম্যাটে আছে। জেসন অবজেক্টটা একটা স্ট্রিং ফরম্যাটে থাকে।
আমি এই জন্য এখানে জ্যাসন মানে জ্যাসন নাম দিয়ে একটা স্ট্রিং বানাইলাম। এখানে আমি জ্যাসন দিছি, আপনারা আপনাদের নামও দিতে পারেন। ওই নামের মধ্যে এখন আমি হচ্ছে এই এনটিটি এইচটিটিপি এনটিটির মধ্যে যা কিছু ছিল সবগুলাকে এনে ঢুকিয়ে দিছি, বুঝছেন? এখন আমি যদি চাই এটাকে প্রিন্ট দিতে, প্রিন্ট দিয়ে আমি আমার টেক্সট ভিউতে দেখাইতে, তাহলে কিন্তু ও দেখাবে পুরাটাই, ঠিক আছে? বাট এই মুহূর্তে না, আরেকটু কাজ বাকি আছে। তা আমি এই মুহূর্তে যেটা করতে পারি, যে ডেটাটা আসছে কিনা এটা শিওর হওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমি লগে প্রিন্ট দিতে পারি। এই লগে প্রিন্ট দেওয়া কি আপনাদের দেখাইছিলাম কখনো? আচ্ছা, ধরেন এই লাইনটা নাই, আমার এই 3টা লাইনেই কাজ শেষ। সে আমার ওই পেজে যেই লিঙ্কটা আমি তাকে দিয়ে দিচ্ছি, ওই পেজে যা কিছু পাবে সে সবকিছু এনে আমার হাতে তুলে দিবে। এখন কথা হচ্ছে কিভাবে দিবে, কোথায় দিবে? আপনি যদি চান যে হ্যাঁ আমার মানে এটা তো কাজটা করবে সে ব্যাকগ্রাউন্ডে, সে যখনই আপনার এই মেইন পেজে আসতেছে তখনই সে এই কাজটা শুরু করে দিছে, কিন্তু আপনি এই পেজ মানে এই কাজটাকে দেখাতে চাচ্ছেন কখন, মানে বা ওকে বলতে চাচ্ছেন কখন যে আমি একটা অ্যানিমেশন রান করে দিছি, এই অ্যানিমেশন রান যখন হচ্ছে তখন তুমি এই কাজটা করো, যখন রানটা হচ্ছে তখন তুমি এই কাজটা করো। তা আমি হচ্ছে আপাতত কিছু করতেছি না, এজন্য ওকে এখানে মানে কল করে দিছি। যে ক্লাসটা আমি এখানে বানাইছিলাম ডাউনলোড ডেটা, এই ডাউনলোড ডেটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই অবজেক্টটাকে এক্সিকিউট করে দিছি, ডট এক্সিকিউট, ঠিক আছে? এটুকু বুঝছেন? এবার এক্সিকিউট করলে তার মানে হচ্ছে সে রান হয়ে গেছে, যখন সে এই লাইনটাতে আসছে এর মানে হচ্ছে সে রান হয়ে গেছে। ভিতরে কি আছে সেটা হচ্ছে আমি ওই আমার ডেটাটাকে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সবকিছু করে দিছি। এখন এইখানে আমার ডেটাটা আমি শিওর যে আমার জেসনের মধ্যে আমার ওই পেজে যতগুলো ডেটা ছিল সবগুলো আছে, কিন্তু এটা দেখবো কিভাবে আসলে ডেটাটা আসছে কিনা? ঠিক আছে, এটা দেখার জন্য আমরা লগে প্রিন্ট করতে পারি। এই লগ ই মানে হচ্ছে ইরর, যদি কোনো এক্সেপশন হয়, মানে আমরা ধরেন কোনো একটা অ্যাপস রান করে গেছি তো আনফরচুনেটলি স্টপ হয়ে যায় না, তারপর আমরা এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড এখান থেকে দেখি যে আসলে সে কি জন্য অফ হয়েছে, তাই না? দেখছেন কিনা এখান থেকে? এরকম ক্লাসেও দেখছি অনেক সময়, যদি ইরর হয় তাহলে মানে লাল লাল কালি দিয়ে লেখা থাকে, ঠিক আছে? তো লগ ই মানে হচ্ছে যদি কোনো ইরর থাকে তাহলে তুমি ওইটা দাও। তো আমি এই লগ ইটাকে লগ ডট ই, দেখেন এর ভিতরে সে কি কি প্যারামিটার চায়। সে চাচ্ছে একটা স্ট্রিং ট্যাগ আর হচ্ছে একটা স্ট্রিং মেসেজ। তার মানে হচ্ছে যে ট্যাগ দিয়ে আপনি ওকে ইররে ফাইন্ড আউট করতে যাচ্ছেন সেই ট্যাগটার নাম লিখেন এখানে। তো ধরেন আমরা বড় হাতের ম্যাড লিখলাম বোঝার জন্য যে আসলে আমার ডেটাটা আসছে কিনা, আর আমি ওকে প্রিন্ট করাবো কি, জেসনের মধ্যে যে ডেটাগুলো আছে সবগুলাকে আমি চাচ্ছি এখন। তাহলে সে আমাকে লগে প্রিন্ট করে দিবে যদি জেসনের মধ্যে কিছু থাকে। জেসন কোনটা, এই যে এটা কিন্তু, হ্যাঁ। এখন আমি কি নামে খুঁজবো ওকে? ম্যাড। আচ্ছা, ম্যাড নামটা সে বহুত পাচ্ছে আর কি, এই জন্য আমিও এতক্ষণ ধরে কনফিউশনে ছিলাম যে আসলে ডেটাটা আসতেছে কিনা। ম্যাড নাম দিয়ে অন্য কিছু দেই, কি লিখবো? হ্যাঁ, সেটা তো পাওয়া যাবে, ধরেন ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। আচ্ছা, আমি আমার নাম দিলাম, হ্যাঁ। দেখেন সে পাইছে, এই যে এখানে একটা ইরর লগ, সে এটার কালার বুঝেন আপনারা, এটা কিন্তু লাল কালিতে লেখা, আমি যেহেতু লগ ইতে প্রিন্ট করছি এজন্য সে আমাকে এরকম লাল কালিতে প্রিন্ট করে দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে দেখেন, যা যা পাইছে ওইখানে সবটুকু সে তুলে নিয়ে আসছে। আমরা একটু অনলাইনে গিয়ে দেখতে পারি যে আসলে কি ডাটাগুলো এরকম ছিল কিনা। এই ডাটাগুলো দেখেন, লাস্টে 200 আর শুরুতে কি CRRD নাকি? তাহলে দেখি আমরা কি ওই ডাটাটাই পাইছি কিনা। CRRD
আর লাস্ট হচ্ছে কর্ড 200। তার মানে হচ্ছে আমার ওই ডাটাটাকে সে পুরা তুলে নিয়ে আসছে। এখন আমার ওই ডাটাটা আছে হচ্ছে একটা স্ট্রিং আকারে। ঠিক আছে, আমি শুরুতেই বলছি যে জেসন যখন বানানো থাকবে জেসন মানে আমি তো আসলে এই ইউআরএল হিট করে একটা জেসন পাচ্ছি। এই টোটালটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং কিভাবে হয়? স্ট্রিং নরমালি আমরা যখন লিখি তখন কিভাবে লিখি? এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু একটা লিখবে, সরি ডাবল কোটসের ভিতরে, তাই তো? স্ট্রিং লিখতেছি, কিন্তু অবজেক্ট মানে জেসন অবজেক্টের ফরম্যাটটা হচ্ছে এরকম, শুরু হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। পুরাটাকে আমি বলতেছি একটা অবজেক্ট, পুরাটা হচ্ছে একটা জেসন অবজেক্ট, আমি পুরাটাকে নিয়ে আসছি। এবার এইখান থেকে আমি কাটবো আমার কোনটা দরকার। ঠিক আছে, ওই কাটাটাকেই আমরা বলি হচ্ছে পার্জিং। ঠিক আছে, এখন আমি আমার তো পুরা ডেটাটা লাগবে না, এখানে যা যা কিছু আছে সব কি লাগবে? আমি ধরেন দেখাইতে চাচ্ছি যে সানরাইজটা দেখাইতে চাচ্ছি বা সানসেটটা, অথবা আপনারা বলেন কি দেখাবো। ধরেন সানরাইজ আর সানসেট এই দুইটা আমার দরকার। এখন আমাকে ফার্স্টে বুঝতে হবে যে এই দুইটা মানে এটা আছে কোথায়। আমার পুরাটা হচ্ছে একটা জেসন অবজেক্ট, এর ভিতরে এসওয়াইএস বা সিস্টেম এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে কিছু ভ্যারিয়েবলের ভিতরে কিছু ভ্যালু দেয়া আছে। আমার কোন দুইটা ভ্যারিয়েবল লাগবে? সানরাইজ আর সানসেট। ঠিক আছে, এবার আসেন আমরা এখানে আরেকটা ক্লাস লিখি। এটার নাম দিলাম পার্স ডাটা। প্যারামিটারে আমি দিয়ে দিব হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, এই শুধুমাত্র থ্রুজ এক্সেপশনটা ছাড়া তো বাকিটুকু বুঝছেন নাকি? আমি এখানে একটা মেথড লিখতেছি বা একটা ফাংশন লিখতেছি, যার ভিতরে প্যারামিটারে আমি একটা স্ট্রিং পাস করে দিব, জেসন নামের একটা স্ট্রিং পাস করে দিব, এরপরে ভিতরে গিয়ে ওকে আমি কাটাছাড়া করব। আমার যে জিনিসটা দরকার, যতটুকু দরকার অতটুকু আমি করব। তাহলে থ্রুজ এক্সেপশন কেন? যদি কোনো এক্সেপশন পায় সে এটাকে ধরবে বা এটাকে ওর মতো করে হ্যান্ডেল করবে। আচ্ছা, এখন আমি ফার্স্টে এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জেসনের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই জেসন অবজেক্ট কোনটা? আমি পুরা জেসনটাকেই তো নিয়ে আসছি। এখন পুরা জেসনটা আছে আমার এই জেসন স্ট্রিং এর মধ্যে। এই স্ট্রিং এর পুরাটাকেই কিন্তু আমি বলতেছি যে এটা হচ্ছে আমার মূল অবজেক্ট। এর ভিতরে আর অবজেক্ট থাকতে পারে, আরো অ্যারে থাকতে পারে, আরো ভেরিয়েবল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট ওইটা হচ্ছে আমার মূল। এই জন্য আমি এটাকে নাম দিচ্ছি ধরেন রুট। আচ্ছা, এখন এই পুরাটার ভিতর থেকে আমার দরকার কোনটা? সিস্টেমটা। এই সিস্টেমটা, এখন এটা কি? এটাও তো একটা অবজেক্ট, তাই না? তার মানে হচ্ছে আমার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমি আসতেছি, আপনার কথায় আসতেছি। আচ্ছা, সানরাইজ আর সানসেটকে একসাথে কি বলা যায়? কি লিখবো? এই ভ্যারিয়েবলটার নাম ধরেন কন্ডিশন দেই। দেখেন এখানে আমি ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই অবজেক্টের নাম দিছি আমি রুট।
এই অবজেক্টটা কার অবজেক্ট? ইউআরএল থেকে যে অবজেক্টটা আসছে সেই অবজেক্টটা এখানে, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে কন্ডিশন নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই রুটের ভিতর তো আমার পুরা স্ট্রিংটা আছে, জেসনের পুরা টোটাল স্ট্রিংটা আসছে, থাকুক এখানে জেসনের পুরো স্ট্রিংটা। আর এই রুটের থেকে রুট ডট গেট জেসন অবজেক্ট, আমি যখন ফার্স্টে এই পুরাটা হচ্ছে আমার রুট, পুরা অবজেক্টটা হচ্ছে আমার রুট, এর ভিতর থেকে আরেকটা অবজেক্টকে আমি নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কিন্তু আর এখানে আসতেছি না, মানে আমি কিন্তু এইটা কাটার জন্য আমি আর ওয়েভে আসতেছি না, আমি এটা পুরাটাকে একবার নিয়ে আসছি, এনে ওইখান থেকে এটাকে কাটতেছি, ঠিক আছে। এই জন্য আমি এটাকে দিছি হচ্ছে রুট ডট গেট জেসন অবজেক্ট, মানে এই রুটের ভিতরে তোমার যে অবজেক্ট আছে ওর ভিতর থেকে আমাকে আরেকটা জেসনের অবজেক্ট দাও। তাহলে ওই অবজেক্টের নাম কি? কি ছিল এটার নাম? এসওয়াইএস নাকি? ওই অবজেক্টের নাম হচ্ছে এসওএস। তার মানে হচ্ছে এসওএস নামের যদি কোনো অবজেক্ট সে পায় আপনাকে এখন সেটা দিবে। তাহলে ওইটা আছে কোথায়? কন্ডিশনের ভিতরে। এখন আমার দরকার কি? এটার সানরাইজ আর সানসেট নামে দুইটা ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, এখন আমার এই সিস থেকে এই দুইটাকে লাগবে। এখন কত হচ্ছে এই দুইটা কি টাইপের? এখানে আমার স্ট্রিংও থাকতে পারতো, এখানে ক্যারেক্টার থাকতে পারতো, এখানে ফ্লোট থাকতে পারতো, ডাবল থাকতে পারতো, অনেক কিছু থাকতে পারতো। কিন্তু এটা কিন্তু ডাবল দিলেও পাবে এই ভ্যালুটা, কিন্তু এটাকে আমরা লং দিয়ে নেই নাকি? লং টাইপের একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ধরেন নাম দিলাম হচ্ছে, আমরাও দিই সানরাইজ। সানরাইজ দিলে তো কনফ্লিক্ট করতে পারে। আচ্ছা ধরেন সানরাইজ বিডি, গেট লং। এখন ওইটার নাম কি ছিল? সানরাইজ। তাহলে এখন আমি আমার সানরাইজটাকে পাচ্ছি হচ্ছে, মানে সানরাইজটাকে পাচ্ছি, আর ওইটাকে আমি রাখতেছি হচ্ছে সানরাইজ বিডির ভিতরে। এখন আমি এখনই যদি আমি দেখাইতে চাই এটাকে দেখাইতে পারবো না, শুরুতে এটাকে আমি একবার লগে প্রিন্ট দিই। দেখি সে আমাদেরকে ভ্যালুটা দিচ্ছে কিনা। ওইটার নাম কি ছিল? সান। আচ্ছা, এটা আসবে কি হবে? এই মেথডটাকে তো আমরা এখনো কলই করিনি। ফার্স্ট ডেটা, ওর ভিতরে আমি কি পাস করে দিব? জেসন। ও বলতেছে যে আবার আমাকে এখানে একটা এক্সেপশন খাইতে হইতে পারে। তাহলে এই এক্সেপশনটা কি জন্য দিচ্ছে দেখেন, এখানে সে বলতেছে অ্যাড ক্লজ করতে এটাকে, অথবা এটা না করে আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখানে আইওটাকে বাদ দিয়ে দিতে পারি। এখন ঘটনাটা ঘটছে কি দেখেন, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুটের যত রকমের এক্সেপশন আছে সবগুলোকে সে হ্যান্ডেল করবে, ঠিক আছে। কিন্তু আমার তো এটা ইনপুট আউটপুটের ঝামেলা হবে না। আমার ঝামেলা হবে যদি আমি ওই স্ট্রিং এর ভিতরে আপনি যে জিনিসটা চাচ্ছেন, ধরেন আমি ইউআরএল থেকে একটা স্ট্রিং পাইলাম রুট,
এই রুটের ভিতর থেকে আমি বলছি যে এই সিস নামে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ওইটাকে তুমি কন্ডিশনে রাখো। তারপর বলছি যে সানরাইজ নামে যদি কোনো লং টাইপের ভ্যারিয়েবল থাকে ওইখানে, তাহলে ওই ভ্যারিয়েবলটাকে আমাকে দাও। এখন এই কোনোটার যে কোনো একটা যদি মিস হয়ে যায় কোনো কারণে, ধরেন আপনি যেখান থেকে ডাটাটাকে রিড করে আনতেছেন ওরাই ওই সাইটটাই কোনো কারণে সানরাইজ আর সানসেটটাকে বাদ দিয়ে দিছে, তাহলে সে কি করবে? সে তো ইরর খাবে। এটা কিন্তু ইনপুট আউটপুট এক্সেপশন না, এজন্য সে আমাকে এখানে একটা ইরর দিচ্ছে আর বলতেছে যে এক্সেপশন টাইপের কিছু একটা করতে। তাহলে আমি আইও বাদ দিয়ে দিই, যত রকমের এক্সেপশন হোক, এটা ইনপুট আউটপুট টাইপের হোক, এটা ডাটা না পাওয়ার কারণে হোক, এটা পেজ না পাওয়ার কারণে হোক, যেভাবেই হোক এক্সেপশন হইলে সে হ্যান্ডেল করবে। সে তো পাইছে কিন্তু দেখাচ্ছে না, না পাইলে হচ্ছে এটা ইয়া হয়ে থাকবে। তো সান ওইখানে আছে এই জন্য পাচ্ছে, সেটাকে অন্য কিছু দেই। দেখেন সে পাইছে। আমি এখানে হচ্ছে এই যে টাইফুল নাম দিয়ে এতক্ষণ পাচ্ছিলাম না, কারণ হচ্ছে এখানে নামটা দেওয়ার সময় একটু মানে চিন্তা করে দিয়েন যে ও যদি সিস্টেমে এরকম কিছু পায় তাহলে আপনাকে দেখাবে না। আমি কি বোঝাতে পারছি কিনা? ধরেন আমার তো এখানে অনেকগুলা এক্সেপশন, মানে আমি এখানে এখানে এসে যেটা চেক করতেছি যে লগে অনেক কিছুই সে এখানে অনেকগুলো মেসেজ দিচ্ছে না, অনেক কিছু দিচ্ছে। তো আমরা তো সিম্পল একটা অ্যাপস রান করতে গেলেও সে এরকম অনেকগুলো মেসেজ দিচ্ছে আমাদের লগে। আমি যেটা চাচ্ছি ওইটা খোঁজার জন্য যে কোনো একটা নাম শুরুতে দিতে হয়, যাতে ওদের সাথে কনফ্লিক্ট না করে। ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম, দিয়ে আমি হচ্ছে খুঁজলাম। এখন দেখেন এই সে আমাকে এটা রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি সানরাইজটাকে কাটতে পারছি। ঠিক আছে, এখন আমার সানরাইজটাকে দেখাইতে হবে। তা আমরা যদি এখান থেকে দেখাই, এটা তো একটা লং টাইপের ভ্যালু নাকি? এই লং টাইপের ভ্যালুটাকে আমি দেখাইতে চাচ্ছি হচ্ছে আমার ওই যে টেক্সট ফিল্ডটা ওইখানে দেয়া আছে ওইটাতে। তাহলে আমার টেক্সট ফিল্ডটাকে আমি কিভাবে ধরছিলাম? সেট টেক্সটে যদি আমি এখন সানরাইজ বিডিটাকে দিয়ে দিই, তাইলে সে এখন দেখানোর কথা, তাই না? দেখানোর কথা না? লজিক অনুযায়ী তো দেখানোর কথা নাকি? করতেছি, দেখাচ্ছি। সে এটা দেখাইতে পারতেছে না। দেখাইতে পারতেছে না কারণ হচ্ছে আমি ওকে যখন দেখাইতে বলছি, ধরেন আমার এই টেক্সটটা তো শুরুতেই সেট হয়ে যাবে, আর ও কাজটা করবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। যখন আমার টেক্সটটা সেট হয়ে গেছে তখন কিন্তু ও ব্যাকগ্রাউন্ডে কাজটা করা শুরু করে দিছে। আবার ওই ডেটা যখন পার্স হচ্ছে, আমি পার্সিং এর ভিতরে এইটা মানে এই ডেটা পার্সটাকে যখন এখান থেকে কল করতেছে তখনই আমি বলতেছি যে টেক্সটটাকে সেট করে দিতে। বাট তখন তো ওর কাছে টেক্সটটা আসলে তখন
মানে সে কাটছে কিন্তু সে এখান থেকেই দেখাইতে পারবে না। এটাকে দেখানোর জন্য আমার একটা মেথড এখানে ওভাররাইড করতে হবে। এটা হচ্ছে অন পোস্ট এক্সিকিউট, পোস্ট না প্রি পোস্ট, অন পোস্ট এক্সিকিউট। এটা মানে হচ্ছে তুমি টোটাল কাজটা শেষ করার পর, পোস্ট মানে কি আগে না পরে, পরে টোটাল কাজটা করার পরে তুমি ওটাকে এক্সিকিউট করো। তাহলে আমি এই লাইনটাকে কেটে এই মেথডটার ভিতরে লিখি। আচ্ছা, সানরাইজ বিডিটাকে সে পাচ্ছে না কেন? কারণ ও এই মেথডের না। তো এখন আমার তো সানরাইজ বিডিটা দরকার, তাহলে আমি কি করব? পাবলিকলি এখানে লং টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি গ্লোবালি, ধরেন শুধু সান রাখলাম এটার নাম। এই সানের ভিতরে আমি সানরাইজ বিডিটাকে দিয়ে দিলাম, আর এখান থেকে আমি সানটাকে প্রিন্ট করে দিই। দেখছেন? আরেকবার দেখেন, খেয়াল রাখেন আপনি তো দরকারও কিন্তু টাইমটা না বোঝা যাওয়ার। দেখেন হ্যালো ওয়ার্ল্ড ছিল ফার্স্টে, পরে চেঞ্জ হচ্ছে, দেখা যায় নাকি? তার মানে হচ্ছে ফার্স্টে কিন্তু সে তার কাজটা করতেছিল, ব্যাকগ্রাউন্ডে আমার টোটাল ডাটাটাকে নিয়ে আসছে, নিয়ে আমি ওইখান থেকে কাটলাম, কেটে এনে দেখা দিছি, তাই না? এখন যদি আপনারা মানে এত দ্রুত সে কাজ করলো, এখানে আপনার নেট আমার নেট না, হ্যাঁ এত দ্রুতই পারবে সে, শুধু হচ্ছে ওই একবার হিট করার দরকার। একটা হিট করতে ধরেন আপনি যখন ব্রাউজারে ঢুকেন গুগলের পেজটা কিন্তু ঠিকই তাড়াতাড়ি চলে আসে। তারপরে আপনি যখন ফেসবুকে ঢুকেন তখন একটু সময় নেয়, কেন? কারণ ফেসবুকে লোড হইতে গেলে ও অনেকগুলা ডেটা নিয়ে আসে ব্যাকএন্ডে। আমি তো অনেকগুলা ডেটা নিয়ে হ্যান্ডেল করতেছি না, আমি সিম্পল একটা ডেটা, কি হবে এটা, মানে কি বলবো, কিলোবাইট তো দূরের কথা, হোয়াটএভার আর কি। তো এরকমের ছোট ডেটা তো সময় লাগবে না, হ্যাঁ শুধু হিট করতে পারলেই ডেটাটা পেয়ে যাবে। এখন আমি যদি চাই যে না আমি আরেকটা মানে ইয়া নিব, কি বলে, সানসেটটাও নিব, সেম এভাবেই লং টাইপ, এটার নাম দিলাম ধরেন সানসেট, কন্ডিশন ডট গেট লং, আর এর ভিতরে কি থাকবে? সানসেট নাকি? টেম্পারেচার বলতে আপনি কি বুঝতে, মানে হ্যাঁ সেটাই তো বললাম, এই যে ওয়েদার এটা ফ্রি দিচ্ছে, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ শুধু টাইম না কিন্তু, এখানে কিন্তু অনেক কিছু আছে, দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড নিতে চাইলে পারবেন। এখানে আমি শুধু একটা জিনিস কাটছি, এই দুইটা জিনিস কাটতেছি বা একটা জিনিস কাটছি। আপনি এখানে টেম্পারেচার আছে তো, এই যে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার কত হবে, ম্যাক্সিমাম কত হবে আজকে, প্রেসার কিরকম, সি লেভেল কিরকম, গ্রাউন্ড লেভেল কিরকম, হিউমিডিটি কিরকম, সবকিছু, স্পিড কত, ক্লাউড কি, মানে এভরিথিং আপনি যা কিছু পাইতে চান। ঠিক আছে, ইভেন আপনি যদি এটাও চেক করতে চান যে এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের সিটির নাম কি, কেউ একজন ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিবে সিটির নাম, তাহলে আপনি এই সাইড থেকেই ল্যাট আর লংটাকে নেন, নিয়ে এই দুটাকে ম্যাচ করেন, মানে এই দুটাকে চেক করবেন আর কি যে এই দুটা কি এটা কিনা, যদি হয় তাহলে ও রিটার্ন করে দিবে ধরেন এই নেমটা। বোঝাতে পারছি? আমি কিন্তু টোটাল স্ট্রিংটাকে নিয়ে গেছি, এবার ওইখান থেকে আমার যেটা যেটা দরকার, আপনার যদি সব দরকার হয় সব দেখায় দেন না, সমস্যা নাই, এই পুরো ফরম্যাটটাই দেখায় দেন, একটা ইয়া তৈরি করেন, মানে এক্সএমএল একটা ফরম্যাট দাঁড় করান এরকমের, এখানে যা যা কিছু আছে সবকিছুই দেখাবেন।
আপনি আপনার মতো করে দেখাবেন, সাজান আপনার মতো। ফার্স্টে সিটির নাম, তাহলে সিটির নামটা আমি এখান থেকে নিয়ে যাই। বুঝতে পারছি কিনা? মানে খালি ডিজাইন করতে হবে, শুধু ডিজাইন করবেন আপনি, কাটাকাটি যা কিছু আছে সব এভাবেই হবে। হ্যাঁ, তখন তো আপনি এটা পারবেন না তো এখান থেকে। মানে আপনার হচ্ছে দুইটা শর্ত, একটা হচ্ছে জেসন ফরম্যাট তৈরি করা দেয়া থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশন না থাকলে হবে না। কেমন হবে? আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন, যেমন ক্লিক ইনফো তো পারমিশন, ওরা তো আমার জন্য জেসন বানায় রাখে নাই। আমরা কি করছি, দাদা ওয়েবের কাজ জানে, দাদা হচ্ছে আমাকে এপিআই বানায় দিছে। এপিআই বানানোর কাজটা উনি করছে, কিভাবে করছে আমি জানি না, আমি এপিআই বানাইতে পারি না। ওইখান থেকে ডেটা নিয়ে এসে এরকম একটা ওয়েবে ধরেন মানে ক্রিয়েটিভিটির সার্ভারের মধ্যে একটা পেজ বানায় রাখছে, যেখান থেকে শুধু ওই ক্লিক ইনফো থেকে ডাটাগুলো কেটে নিয়ে এসে একটা জেসন এরকম ফরম্যাট তার করে রাখছে। আমি জাস্ট ওই জেসন থেকে কেটে কেটে এনে ঢুকে আসছি, বুঝছেন? আর উনি যে এপিটা বানাইছে ওইটা তো আমাদের কাজে বানাইছে, তো ওইখানে এক্সট্রা কোনো ইনফরমেশনও ছিল না। বুঝতে পারছি আমি, কারণ এখানে তো এক্সট্রা অনেক কিছু আছে, কান্ট্রি নেম, কান্ট্রি আইডি, এগুলো তো আমাদের দরকার নেই, তাই না? ধরেন না, আমরা হচ্ছে যখন ডেটা স্টোর করি, শুরুতে আমরা দেখছিলাম কিভাবে যে কি বলে শেয়ার প্রিফারেন্স এর ডেটা কিভাবে স্টোর করতে হয় একদম ছোট লেভেল, তারপর একটু বড় লেভেলে দেখলাম যে ডেটাবেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখন এটা করছি আমরা হচ্ছে ক্লাউডে কেউ একজন ডেটা রাইখা দিছে, আপনি ওই ডাটাটাকে ইউজ করতে হবে। এরকম যদি কখনো কাজে পড়ে আর কি, দরকার যদি হয়, এটার দরকার হবে। এখনকার অ্যাপস মানে হচ্ছে আপনাকে এভাবে করতে হবে। আপনি নর্মালি নিজে একটা সাইট বানাবেন, নিজে একটা মানে কি বলে, হ্যাঁ এভাবে সেম এভাবে। না না না, আচ্ছা আচ্ছা, ও ডাটাটাকে এনে আবার আমি কিন্তু আমি আমার ডাটাবেজে ঢুকে রাখতেছি, আমি কিন্তু ডাটাবেজ ক্রিয়েট করছি, ঠিক আছে? আমার ধরেন আমি এখান থেকে যদি ল্যাটিটিউড লংগিটিউড দেখাইতে চাই, আমি যখন আমার ডাটাবেজ আমি স্ট্রাকচার করছি তখন ওইখানে দুইটা ফিল্ড আমি রেখে দিছি। আমি কি করতেছি, ওই দুইটা ফিল্ডের ভ্যালু আমি ম্যানুয়ালি দিচ্ছি না, আমি এখান থেকে নিয়ে এসে জেসন থেকে কাটছি, মানে জেসন দিয়ে নিয়ে এসে এখান থেকে ঢুকা দিচ্ছি আমার ডাটাবেজে। না, ক্লিক ইনফো তো আপনিও ভিজিট করতে পারবেন। এখন ভিজিট করতে গেলে এখানে এইচটিএমএল সিএসএস বা পিএইচপি এর কাজ করেন কেউ আছেন? ওইখানে কিন্তু কোড দেয়া থাকে, ওইখানে বোঝা যায় যে কোন পোর্শনটুকু কাটলে পরে আমি রানটাকে পাবো, কোন পোর্শনটুকু কাটলে আমি এই স্কোরটা পাবো, লাইভ আপডেট পাবো। অবশ্যই পারবেন। আরে ভাই আমি বললাম এপিআই এর পারমিশন, ওইখান থেকে কাটতে হবে, কোনটাকে কাটবো কিভাবে কাটবো কেটে আমি বানাবো হচ্ছে এপিআই, ওইখান থেকে কিন্তু আমি অ্যান্ড্রয়েডে ঢুকাতে পারবো না, সরাসরি কোনো সিস্টেম নেই। আপনাকে অ্যান্ড্রয়েডে আনতে হলে অবশ্যই জ্যাসনের মাধ্যমে আনতে হবে, ঠিক আছে? আর জ্যাসন শুধু অ্যান্ড্রয়েড না, এটা মোটামুটি সবগুলা প্ল্যাটফর্মে ইউজ করে, ওয়েব ইউজ করে। আপনি এই যে আমরা এখন যে জ্যাসনটা নিয়ে কাটাছেড়া করলাম, এটা কিন্তু আপনি ওয়েবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন এটার সুবিধা কি, মানে আমি পার্সিং এর সুবিধা কি, আমি পার্সিং কেন করতেছি? পার্সিং করতেছি হচ্ছে আমি তো ইউজারকে, যদি ধরেন আপনি ইউজারকে এই ডাটাটা ধরা দিচ্ছেন, ও কিছু বুঝবে? এই জন্য আমার পার্সিং করা দরকার। আমি এটাকে কাটবো, কেটে আমি সানরাইজটা লিখবো, সানরাইজটা লিখার আগে আমি একটা এরকম টেক্সটে কিছু একটা লিখে রাখলাম, আগে একটা টেক্সট ভিউতে যে সানরাইজ, সামনে একটা এডিট টেক্সট বসায় রাখছি বা কিছু একটা বসায় রাখছি, আমি ওই এডিট টেক্সটে এনে ভ্যালুটা রাখতেছি যাতে ইউজার বুঝতে পারে আর কি, ঠিক আছে? হ্যাঁ জেসন দিয়ে করা। ইভেন আপনার আপনার পিসিতে যেই ডেস্কটপের যে ইয়াটা ইউজ করতেছেন আপনি, উইজেটটা,
ওইটাও সেম ভাবে কাজ করতেছে। মিথ্যা কথা। মানে মিথ্যা কথা টেম্পারেচার নেই। এখন ওরা ওইটা আমি জানি না, খুব সম্ভবত ওরা। আচ্ছা, এখানে একটা বিশাল মিস্টেক হয়েছে বুঝছেন। ও কিভাবে ডাটাটা নিয়ে আসছে, কেমনি কি করছে আমি জানি না, প্রবলেমে পড়ি না, এই জন্য আমার মনে ছিল না। তো আপনারা করতে গেলে কিন্তু এটা প্রবলেম দিবে এখন এই মুহূর্তে। ও কিন্তু ডাটা নিয়ে আসছে, দেখাইছে, তাই না? এটা একটা প্রবলেম যে আমরা ইন্টারনেট পারমিশন নিছি, নেই নেই, কিন্তু আমাদের ডাটা না দেখা দিছে। কেমনে করলো এটা? ফাইজলামি না, কোন তো এখানে কোনো পারমিশন নেই ইন্টারনেটে। ম্যানিফেস্ট থেকে অবশ্যই অবশ্যই পারবেন না। আচ্ছা স্যার, এই যে আপনি যে টাইমটা দেখালেন, টাইম তো ওইভাবে আসবে। হ্যাঁ, ওই স্ক্রিনের সাথে সম্পর্ক আচ্ছা, তো এবার এখানে এসে টাইমটাকে কাটেন। ভাগ করে করে দেখবো এটা। হ্যাঁ এটা মনে করতে হবে। হ্যাঁ, ওমা আসলে আমাদের ওইখানে ডাটাটা কি ছিল? হ্যাঁ স্যার, আমি ভাগ করে দেখবো কেন স্যার? হ্যাঁ, ভাগ করে দেখবো কেন মানে? ভাগ করে দেখবো, এই সরাসরি টাইম দেখাবো 6:30। এটা তো ও শুধু বাংলাদেশের জন্য তো বানায় নাই, পুরো ওয়ার্ল্ডের জন্য বানাইছে। এখন ও বাংলাদেশের টাইম আপনাকে দেখায়, কি বিপদে পড়বে নাকি? এর চেয়ে ভালো তো এটা বানাইছে কেন, টাইম স্ট্যাম্পটা আসছে কেন? যাতে ওয়ার্ল্ড ওয়াইড সবাই একটা জিনিস ফলো করতে পারে। আমার বাংলাদেশে যাবো বানায় নাও, তাহলে বানায় নেন। দিন বানায় নাও। তোমার কাজ করে দিচ্ছি আর কি। এটা 500 টাকা দেখেন এটাকে যদি আমরা কি হলো 60 দিয়ে ভাগ করলাম, ধরে নিলাম যে আমাদের এটা সেকেন্ডে ছিল, ধরে নিলাম যে সেকেন্ডে ছিল, তাহলে 60 দিয়ে ভাগ করলাম, আসবে কততে? মিনিটে? না, এটাকে ভাগ দিলাম 60 দিয়ে, তাহলে কততে আসবে? ঘন্টায়। এটা কোডিং এ সেট করে এটাকে ভাগ দিলাম 24 দিয়ে, কত আসে? দিনে। এটাকে ভাগ দিলাম ধরেন 30 দিয়ে, মানে দিন দিয়ে ভাগ দিলাম, মাস দিয়ে ভাগ দিলাম, তাহলে এখন কি আসছে? এত মাস আসছে। এবার এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে আসবে বছর। দেখেন 45 বছর। ওই 1970 সাল থেকে 45 বছর হয়, 2015 চলে না? দেখছেন? স্যার, এটা যদি আমি কোডিং করে সিস্টেম দিতে এই ফরম্যাটটাকে টাইম সিম্পল জিনিস। আপনি জাস্ট এই কোথায় আছে ভ্যালুটা? সানের মধ্যে না? সুবিধা। হ্যাঁ, তাহলে ধরেন এখানে আপনি একটা ভ্যারিয়েবল নেন, কি দেখাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখাইলেও হয়। ফার্স্টে 60 দিয়ে, তারপর আবার এরকম হবে কি না, ব্র্যাকেটে করতে হবে, ব্র্যাকেট দিয়ে করতে হবে, ব্র্যাকেট দিয়ে করতে হবে। এটা সমস্যা না। না, আপনি এই ফরম্যাট তো অবশ্যই ইউজারকে দেখাবেন না। ইউজারকে এই ফরম্যাট কেন দেখাবেন? আবার অথবা এই ইয়াটাকে পার্জ করতে, মানে ওয়েবে এরকম কোন সাইটে থাকতে পারে। একটু সার্চ করেন, পাওয়া যাবে এরকম কিছু, যে আপনি টাইম স্ট্যাম্প দিলে ও আপনাকে হচ্ছে টাইমে ভাগ করে দিবে। তাহলে ওইখান থেকে দেখতে হবে যে ওইটার জ্যাসন বানানো আছে কিনা, ওইখান থেকে একটা নিয়ে চলে আসবে। বুঝছেন? জ্যাসন
আচ্ছা, কোডটা আরেকবার একটু এক্সপ্লেন করি নাকি? শুরুতে আমি হচ্ছে টেক্সট ভিউ তো একটা নিচে, এখন টেক্সট ভিউ না হয়ে মানে আপনার ডিজাইন যেভাবে থাকুক আপনি ওই ডিজাইন অনুযায়ী কাজটা করবেন। আমার জ্যাসনের জন্য যেটা করতে হবে ফার্স্টে, যে আমি কোন সাইট থেকে কোন ইউআরএল থেকে আমি আমার জ্যাসনটাকে নিয়ে আসব, ওই ইউআরএল এর লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে ফাইনাল করে রাখছি এই জন্য যে যাতে যে কোনো ভাবেই হোক এই এই লিঙ্কটা অ্যাটলিস্ট চেঞ্জ না হয়। ঠিক আছে, এরপরে কি করলাম, একটা ক্লাস বানালাম যার কাজ হচ্ছে যে সে ডেটাটাকে ডাউনলোড করবে। ওই ক্লাসটা বানানোর সময় সে এক্সটেন্ড করবে হচ্ছে অ্যাসিন টাস্কে। এই অ্যাসিন টাস্ক এটা আসছে হচ্ছে অ্যাসিনক্রোনাস টাস্ক থেকে। অ্যাসিনক্রোনাস মানে তো বুঝেন, এই অ্যাসিনক্রোনাস টাস্ক থেকে অ্যাসিন টাস্ক আসছে। এই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করলে সে আমাকে অবশ্যই অবশ্যই একটা মেথডকে ইমপ্লিমেন্ট করতে বলবে। ওই মেথডটা হচ্ছে ডু ইন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই মেথডের কাজ হচ্ছে যখন আপনি ওকে কল করবেন বা যখনই আপনি এখন এই ক্লাসটাকে কল করবেন তখন ও ব্যাকগ্রাউন্ডে এই কাজটা করা শুরু করে দিবে। আপনার মেইন থ্রেডে কি কাজ চলতেছে না চলতেছে এগুলো কোনো দিকে সে খেয়াল করবে না, ব্যাকগ্রাউন্ডে সে তার নিজের মতো কাজ করে যাবে। এবার আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ডে তুমি কি কাজ করবা। ব্যাকগ্রাউন্ডে বলতেছি যে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই ওয়েব মানে যে লিঙ্কটা আমি ওকে দিছি ওটাতে ভিজিট করা। এখন ওটাতে ভিজিট করতে হলে কি করা লাগবে, আমার যে কোনো একটা ব্রাউজারের থ্রুতে মানে ভিজিট করা লাগবে। এজন্য আমার ফার্স্টের দরকার হচ্ছে একটা ব্রাউজার। আর আমি অ্যান্ড্রয়েডের ডিফল্ট ব্রাউজারটাকেই নিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় এইচটিটিপি ক্লায়েন্ট ব্রাউজারকে। ঠিক আছে, আমরা এর আগে ওয়েবের কাজ করছিলাম, আপনারা দেখছিলেন যে আমরা ক্লায়েন্ট বানাইছিলাম নিজে নিজে, তাই না? আমরা একটা ক্লায়েন্ট বানাইছিলাম, একটা ক্লাস লিখছিলাম ক্লায়েন্ট বানানোর জন্য। তো এরকম একটা ব্রাউজার আমরা বানাইলাম। এরপরে আমি হচ্ছে আমার ওই ইউআরএলটাকে গেট করলাম। কোন ইউআরএলটা, যেখানে এই ইউআরএলটা। ঠিক আছে, গেট করলাম। গেট করার পরে আমি বলতেছি যে ওই ইউআরএল পেজটা কি আদৌ জীবিত আছে কিনা একটু চেক করে দেখো। তো সে চেক করতে গেছে, চেক করতে গিয়া চেক করার সিস্টেম হচ্ছে এরকম এইচটিটিপি রেসপন্স। এইচটিটিপি রেসপন্স টাইপের একটা অবজেক্ট বানালাম। এই অবজেক্টের ভিতরে আমি কি করলাম, ক্লায়েন্টের এই ক্লায়েন্টের থ্রুতে মানে এই ক্লায়েন্টকে দিয়ে এই সার্ভার এই ব্রাউজারটাকে দিয়ে আমি এক্সিকিউট করাচ্ছি কাকে, এই ইউআরএলটাকে আমি রাখছিলাম এইচটিটিপি গেটের ভিতরে। এই গেটকে এখন আমি এক্সিকিউট করাচ্ছি কার থ্রুতে, এই ব্রাউজারের থ্রুতে। এরপরে কি করলাম, এখন সে আমাকে একটা রেসপন্স দিল যে হ্যাঁ পেজ জীবিত। তো জীবিত থাকলে কি হবে, দুইটা জিনিস ঘটতে পারে, এখানে হইতে পারে 0 অথবা 1। যদি 0 হয় তাহলে তো এক্সেপশন। তাহলে এক্সেপশনটাকে কিভাবে হ্যান্ডেল করবো, আমি ক্যাচের ভিতরে কিছু একটা কাজ লিখে দেন, কিছু একটা মেসেজ প্রিন্ট করায় দেন। ঠিক আছে, তো আমরা তো শিওর যে না সে পাবে, এজন্য কিছু লিখি নাই। তারপর কি করলাম, যদি তুমি পাও তাহলে তুমি ওই পেজের মধ্যে যতগুলো এন্টিটি আছে সবগুলো এন্টিটি আমাকে দাও। কোন পেজের মধ্যে, এখন পেজটা তো রেসপন্সের মধ্যে আছে তাই না? এই রেসপন্সের মধ্যে যে পেজটা আছে ওই পেজটা থেকে সমস্ত এন্টিটি আমাকে স্ট্রিপ এন্টিটির ভিতরে দিয়ে দাও। নিয়ে আসলাম। আনার পরে এখন আমি জানি যে ওইখানে একটা স্ট্রিং আকারে সাজানো আছে, কি একজন সাজায় রাখছে। তাহলে আমি ওই স্ট্রিংটাকে এখন আমি আমার স্ট্রিং এর ভিতরে ঢুকাই দিব কিভাবে, এটাকে আনার সিস্টেম হচ্ছে এনটিটি ইউটিলস ডট ডট দিয়ে আমি এই এইচটিটিপি এন্টিটিটাকে ঢুকাই দিলেই পারতাম। কিন্তু ওইটা পুরাটা যে স্ট্রিং এটা তো সে জানে না, বা ওইখানে স্ট্রিং হিসাবে নাও থাকতে পারে। এজন্য আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিছি। ঠিক আছে, কনভার্ট করে আমি আমার জ্যাসনের মধ্যে রেখে দিলাম। এই জ্যাসন হচ্ছে আমার বানানো একটা স্ট্রিং টাইপের অবজেক্ট, ওর ভিতরে রেখে দিছি। এরপরে আমরা ঠিক ওই মুহূর্তে প্রিন্ট দেওয়ার জন্য মানে লগে একটা প্রিন্ট দিছিলাম ওই মুহূর্তে যে ডাটাটা আসছে কিনা। যখন আপনাদের টোটাল প্রোগ্রাম শেষ হয়ে যাবে, অ্যাপসটা বানানো শেষ হয়ে যাবে, তখন অবশ্যই এই লগের যতগুলো প্রিন্ট আছে, আচ্ছা লগ ই দিয়ে দেখাইছি, লগ ডি দিয়ে একটা দেখো। এরকম কাজ করার সুবিধার্থে আমরা আমরা প্রায় সময় হচ্ছে এই মানে লগে প্রিন্ট দেই। ঠিক আছে, লগ ই দিয়ে তো দেখছেন, লগ ডি দিয়ে দেখেন তো একটা। এই ডি এর নাম ছিল কি, এটা তো সে আগেরটা পাচ্ছে।
এই যে দেখেন ডি তে প্রিন্ট দিলাম, এখন এই যে সে আমাকে এখানে দিছে, দেখেন দেখছেন আমি লক ডি দিয়ে প্রিন্ট দিছি, তাতেও সে আমাকে দেখাচ্ছে, তবে এবার কালারটা একটু ডিফারেন্ট। আগের বার লাল কালার ছিল, কারণ এখন তো আমি ডিবাগ করছি, আমি লক ডি দিছি। লক ডি মানে হচ্ছে ডিবাগ করার সময় তুমি এটাকে দেখাও, ঠিক আছে। যদি ই দিতাম, এজন্য আমরা নর্মালি ই দিয়ে প্রিন্ট করি, কারণ লেখাটা একটু আলাদা কালার থাকে তো বুঝতে সুবিধা হয়। এখনো কিন্তু সে আমাকে দিছে, বাট অন্য কালারে। ঠিক আছে, আরো করা যাবে, অনেক ভাবে করা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি কি লিখে ফেলছি? দেখেন এই যে ডি আছে, ই আছে, আই আছে, বি আছে, ডব্লিউ আছে, ডব্লিউ টি এফ আছে। এটা হচ্ছে জাস্ট আমি আমার ইয়াতে প্রিন্ট করার জন্য, আর কিছু না। যখন আপনাদের অ্যাপসটা বানানো শেষ হয়ে যাবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই ধরনের যতগুলা কমান্ড আপনি দিয়ে রাখছিলেন সবগুলাকে ডিলিট করে দিবেন অবশ্যই অবশ্যই। কেন জানেন? কারণ এটা সিস্টেমকে ল্যান্ডলি করে ফেলে। দেখা গেছে যে আপনার অ্যাপসটা যদি আপনি এরকমের 5টা রাখেন প্রিন্ট দেওয়ার জন্য, তাহলে ও হচ্ছে ওই আপনার সিস্টেম রান করাইতে গিয়ে অনেক টাইম নিবে। হ্যাঁ, মানে এই কমান্ড গুলো কেটে দিবেন আর কি কাজ শেষে। এখন তো আর এটার তো দরকার নাই, এখন তো আর এটার দরকার নেই, তাই না? তখন কেটে দিবেন আর কি। তারপর আমি কি করলাম, এখন আমি আমার পুরো ডাটাটা পাইছি জেসনের ভিতরে। এখন এখান থেকে আমার যেটা দরকার আমি সেটাকে কেটে কেটে নিব। এই কাটার জন্য আমি একটা ক্লাস বানাইলাম, নাম দিচ্ছি হচ্ছে পার্স ডাটা। এই পার্স ডাটার ভিতরে ফার্স্টে কি করলাম, আমার টোটাল জিনিসটাকে, টোটাল জেসনটাকে আমি রুটে নিয়ে নিলাম। ঠিক আছে, যে এটা হচ্ছে একটা জেসন টাইপের অবজেক্ট, আমি ওকে এখানে চিনেলাম যেটা একটা জেসন অবজেক্ট। এবারে এই অবজেক্টের ভিতরে তো অনেক কিছু থাকতে পারে, এটা আমার রুট ছিল। তা আমার দরকার ছিল যে তখন আমি একটা আরেকটা অবজেক্ট নিব যার নাম ছিল হচ্ছে সিস্টেম, তাই না? ওই সিস্টেমটাকে আমি নিলাম কন্ডিশন নামের একটা অবজেক্টের ভিতরে। কার কাছ থেকে নিছি? রুট থেকে, রুট ডট গেট জেসন অবজেক্ট। রুটের মধ্যে যদি কোনো জেসন অবজেক্ট থাকে এবং যেটার নাম থাকে হচ্ছে সিস, ওটাকে তুমি কন্ডিশনের ভিতরে ঢুকা দাও। তারপর কি করলাম, এই কন্ডিশনের ভিতরে যদি কোনো লং থাকে, নাম থাকে সানসেট, তাহলে এই সানসেটটাকে তুমি সানসেট বিডিতে ঢুকা দাও। তারপর হচ্ছে এই কন্ডিশনের ভিতরে যদি কোনো লং থাকে সানরাইজ, তাহলে তুমি এটাকে এটার ভিতরে ঢুকা দাও। তারপর আমি কি করলাম, সানসেটটাকে সানের মধ্যে রাখলাম, আর সানরাইজটাকে সানের মধ্যে, আর সানসেটটাকে সেটের মধ্যে রাখলাম। রেখে এখন প্রিন্ট দেওয়ার সময়, মানে শো করানোর সময় আমি আর এই মেথড থেকে বা উপরের মেথড থেকে শো করাইতে পারবো না। এটাকে শো করানোর জন্য আমার যেটা করতে হবে, যে টোটাল কাজটা এক্সিকিউট হওয়ার পরে, ডেটা নিয়ে আসছে, ডেটা পার্স করছে, টোটাল কাজটা শেষ হওয়ার পরে পোস্ট এক্সিকিউট নামে একটা ফাংশন ওর বিল্ট ইন দেয়া আছে, ওটাকে কল করবেন। এই পোস্ট এক্সিকিউটের ভিতরে আমি সেট করে দিছি হচ্ছে এই টিএক্সটি অবজেক্টের ভিতরে কাকে, এই সানকে। তো এখন আমি তো আর সানকে করতেছি না, তাই না? মানে শুধু সানকেই না, আমি সানসেটটাকেও চাচ্ছি যে সানসেটটাও যাক। সমস্যা কি? আচ্ছা, না ও এটাকে, হ্যাঁ সানটার লং করে। তাহলে আমি কি এখানে আরেকটা বানিয়েছিলাম না, স্ট্রিং টাইপের একটা বানাই।
তখন ক্লাস শেষে আমার বলেন কেন হিন্দি বেশি শিখে বলি ক্যামেরা আছে এখন দেখেন সে কি দেখায়। ঘটনা কি? হ্যাঁ, বল আকারে করো এই যে আসছে, সে আমাকে শুরুতে সানরাইজটা দেখাচ্ছে, তারপর সানসেট লিখে আমি এটা লিখছি, মানে আমি যেভাবে দেখাতে চাই আর কি। এই যে শুরুতে আমি সানরাইজটা দিতে বলছি, তারপর সানসেট লিখবে, তারপর হচ্ছে সানসেটটা দিবে। ঠিক আছে, সে আমাকে এভাবেই দেখাচ্ছে। এভাবে করে জোড়া লাগায় হোক বা আপনারা যদি আলাদা আলাদা জায়গায় হোক তাহলে তো পারবেন নাকি। পোস্ট এক্সিকিউট মানে হচ্ছে আমার, হ্যাঁ বলেন। তারপরে আমার না, পোস্ট মানে হচ্ছে এটা দেখেন, এই পুরো জিনিসটা কিন্তু সবগুলা, মানে যতগুলো মেথড লিখছি সবগুলা কিন্তু আছে হচ্ছে এই ডাউনলোড ডাটা ক্লাসের ভিতরে। এই ক্লাসটা যখন এক্সিকিউট হচ্ছে, এই টোটাল ক্লাসের কাজটা এক্সিকিউট করার শেষে তুমি এই কাজটা করো। পোস্টে মানে হচ্ছে ওইটা, সে ফার্স্টে ডাটাটাকে ডাউনলোড করছে, তারপর কাটছি আমি, কাটাকাটি সবকিছু শেষ হওয়ার পর তারপর গিয়ে তুমি ওটাকে সেভ করো। ঠিক আছে, আর যদি এই কাটাকাটি শুরুর আগে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে এটা হচ্ছে অন প্রি এক্সিকিউট, মানে এই ডাটাটা, মানে এই কাজটা এক্সিকিউট হওয়ার আগে আমি চাচ্ছি যে ও আমাকে একটা টোস্ট দিক। এটা হচ্ছে সে কাজটা করতে যাওয়ার আগে সে আমাকে একটা টোস্ট দিয়ে যাবে। ওই যে সে আমাকে টোস্টটা দিয়ে দিছে, গোয়িং টু ডাউনলোড ডাটা, তারপর সে গেছে ডাটা কাটছে, তারপর যখন সবগুলা কাজ শেষ হয়েছে এরপরে সে আমাকে ডাটাটাকে এখানে শো করেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি, আপনি যদি কাজটা শুরু করার আগে কিছু একটা করতে চান করতে পারবেন, কাজ শেষ করার পরে কিছু করতে চান, কাজ চলার সময় কিছু করতে চান করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? ভালো